এই যে সিংহের মতো তেজ, ভয়কে জয় করে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আবু সাইদ ভাই, কোটার বিরুদ্ধে আন্দোলনকারী, তিনি আর আমাদের মাঝে নেই। জ্বলছে বাংলাদেশ, রক্তাক্ত হয়েছে সমাজের যারা কাণ্ডারি, দেশের ভবিষ্যৎরা আজ নিজেদের অধিকারে সরব হচ্ছে। ফলস্বরূপ উজ্জ্বল আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে কত শত মায়ের কোল খালি হয়ে গেল। মৃতের সংখ্যা 161 ছাড়িয়ে গেছে। না জানি কত বীরপুত্র কন্যারা শহীদ হয়েছে। আহতের সংখ্যা আরো বেশি। দায়ী কারা? এই ছাত্র আন্দোলনের নেপথ্যে কি কারণ রয়েছে? নমস্কার, হিস্ট্রাইলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভিন্ন সময় বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে মাঠে নেমেছে বহুবার। 2024-এর ছাত্র আন্দোলনেরও আগে বাংলাদেশের অন্যতম ছাত্র আন্দোলন ছিল ভাষা আন্দোলন। এটা 1952 সালের কথা, যখন ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে আন্দোলনে নেমেছিল। কিন্তু সেই আন্দোলন কিন্তু মর্যাদা পেয়েছিল। ছাত্রদের রক্তক্ষয়ী আন্দোলন পরিণামস্বরূপ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়, যেখানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু 2024-এ এসে এই আন্দোলন এক বৈষম্যের বিরুদ্ধে। এ শুধু আন্দোলন বললেও ভুল বলা হবে, এ রীতিমতো এক সংঘর্ষ। শুধুমাত্র সরকার নয়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন এবং ছাত্রলীগের সদস্যরাও। এই অসংখ্য স্পর্শকাতর ছবি দেখেও কি রাজ্য রাজনীতির টনক নড়ছে না? এই আন্দোলন হচ্ছে কোটার বিরুদ্ধে। তবে এই সম্পর্কে বলতে গেলে আরো একটু আগে থেকে বলতে হবে। স্বাধীনতার আগে বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান এবং এখনকার পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। অধিক ভৌগোলিক দূরত্ব সহ এই দুই অঞ্চলের মানুষদের মধ্যে শুধুমাত্র ধর্মে মিল থাকলেও জীবনযাত্রা ও সংস্কৃতিকে প্রচুর অমিল ছিল। দুই অংশের জনসংখ্যা প্রায় সমান হওয়া সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতা পশ্চিমে বেশি করে বাড়তে থাকে। এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ধারণা জন্মায় তাদের অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হচ্ছে। ফলস্বরূপ অসন্তোষ, যার কারণে পশ্চিম পাকিস্তানের শাসকেরা 1971 খ্রিস্টাব্দের 25শে মার্চ রাতে নৃশংস গণহত্যা শুরু করে, যা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। এই শুরু হলো স্বাধীনতার লড়াই, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বহু মানুষ। কিন্তু এ তো গেল স্বাধীনতার লড়াইয়ের কথা। এই লড়াই সাম্প্রতিককালে ছাত্র আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যান্য সব দেশের মতো বাংলাদেশেও সরকারের পক্ষ থেকে কিছু আসন সংরক্ষিত করে রাখা আছে। কিন্তু সমস্যার সূত্রপাত হয় যখন মুক্তিযোদ্ধা, জেলা, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই 5টি আসনের জন্য 56% কোটা ছিল। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের ক্ষেত্রে যেখানে মেধার থেকে কোটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্বাধীনতার শুরু অর্থাৎ 1972 সাল থেকেই 20% মেধা এবং বাকি 80% কোটার জন্য রাখা হয়েছিল। এই 80%-এর মধ্যে 30%ই ছিল মুক্তিযোদ্ধাদের জন্য। পরে অবশ্য 1985 সালের পর থেকে এই কোটায় সামান্য কিছু বদল আসে। মেধাভিত্তিক কোটা রাখা হয় 45% এবং জেলা ভিত্তিক কোটা রাখা হয় 55%। কিন্তু মজার ব্যাপার হলো এই জেলা ভিত্তিক 55%-এর মধ্য থেকেও মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ছিল 30%। এমনকি 1997 সালের সরকারি চাকরিতেও মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়। তবে মুক্তিযোদ্ধাদের কোটার এই বড় অংশ দাবি করার জন্য কোনো মুক্তিযোদ্ধাই আর অবশিষ্ট নেই, বরং তাদের নাতিপুতিরা এই সুবিধা ভোগ করছে। বঞ্চিত হচ্ছে কে? মেধা। বাংলাদেশে প্রকাশিত শেষ তালিকা অনুসারে মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ, যা বাংলাদেশের মোট জনসংখ্যার 0.15%। অথচ তাদের জন্যই বরাদ্দ
30% কোটা। এর ফলে সাধারণ মানুষরা সুবিধা বঞ্চিত হচ্ছেন বলে 2018 সালে প্রথম এই আন্দোলন বৃহত্তর আকার নিয়েছিল। ফলস্বরূপ 2018 জানুয়ারিতে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বাতিল করা হয় এবং এই ব্যবস্থার পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং 2 সাংবাদিক বন্ধু। এর পরে পরেই এই আন্দোলন সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনও তৈরি হয়। আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জবাব দেয় টিয়ার গ্যাস এবং শূন্যে গুলি ছোড়ার মাধ্যমে। এর পরবর্তীতে 11 এপ্রিল বাংলাদেশের সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন মুক্তিযোদ্ধার পরিবারবর্গ, তাও 2021 সালে। হাইকোর্টে তারা পিটিশনও করেন। 5 জুন সেই মামলার রায় অনুসারে আবারও ফিরে আসে এই কোটা ব্যবস্থা। জুলাই মাসের শুরু থেকেই শুরু হয় এই আন্দোলন, যা বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম দিকে নরমে গরমে আন্দোলন হলেও চীন থেকে ফিরে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। তাতে উত্তেজনা এবং উস্কানিমূলকভাবে বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই পরেই শুরু হয়ে যায় ব্যাপক আন্দোলন। চলতে থাকে স্লোগান, কোটা নয় মেধা মেধা মেধা, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই আন্দোলনের কোনো মুখপাত্র বা কোনো একক নেতৃত্ব না থাকলেও দেশব্যাপী এই আন্দোলনের কারণে 65 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগও করছে আন্দোলনকারীরা। ছাত্রদের উপর ক্রমাগত অত্যাচার, গুলিবর্ষণ ধীরে ধীরে খালি করছে কত শত মায়ের কোল। কান্নার রোল উঠছে শহরের রাজপথে, পাড়ার মোড়ে মোড়ে। এরই মধ্যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলিকে শিথিল করা হয়েছে, ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। রাজ্য রাজনীতি শিক্ষার বিস্তারের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ এই অসন্তোষ আন্দোলন। তবে সত্যের জয়, ধর্মের জয় হবেই। বন্ধ হবে দুর্বলের ওপর সবলের অত্যাচার। সুস্থ হয়ে ওঠো বাংলাদেশ। নমস্কার।